মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩২। বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, নিখোঁজদের সন্ধানে কমিটি গঠন কর্তৃপক্ষের। হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি নেতাদের। বিমান দুর্ঘটনায় সরকারি ভূমিকার প্রতিবাদে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ৩ দলের ওয়াকআউট। পরাজিত শক্তি ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে মন্তব্য মির্জা ফখরুলের। মুক্ত রাজনীতির মতো মুক্ত অর্থনীতির কথা ভাবছেন তারেক রহমান, বললেন আমির খসরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই শিশু এবং তাদেরকে আইসিইউতে হস্তান্তর করা হয়েছে। ঢাকা এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন ৪৪ জন। তাদের উন্নত চিকিৎসা দিতে একজন সিনিয়র কনসালটেন্ট ও ২ জন নার্স সহ এরই মধ্যে ঢাকায় এসেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল। বুধবার তাদের সাথে বৈঠক করেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। এ সময় বিশেষজ্ঞ দলকে অগ্নিদগ্ধদের বিষয়ে অবহিত করা হয়। বৈঠক শেষে গণমাধ্যমে রোগীদের সবশেষ তথ্য তুলে ধরেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। ৮ জন আশঙ্কাজনক রোগীর সবাই মাইলস্টোনের শিক্ষার্থী, আর গুরুতর অবস্থায় আছেন আরও ১৩ জন। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। আমরা নিয়ে আলোচনা করেছি, ইন্ডিভিজুয়ালে এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের মতামত, ওনার মতামত, এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কীরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি। এছাড়া মধ্যম পর্যায়ে আরও ২৩ জন সহ মোট ৪৪ জন অগ্নিদগ্ধ রোগী ভর্তি আছেন উল্লেখ করে তিনি বলেন, ভর্তিকৃত রোগীদের প্রত্যেকের বিষয়ে আলাদা আলাদা তথ্য দেওয়া হয়েছে সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের। ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৬৯ জন ভর্তি রয়েছেন। আপডেটগুলো আমাদের মন্ত্রণালয় থেকে যাবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো শিক্ষার্থী নিখোঁজ রয়েছে কিনা তা খুঁজতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। অভিভাবকদের সাথে ২৭ জুলাই আলোচনা করে স্কুল কলেজের ক্লাস শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে শিক্ষা প্রতিষ্ঠানটি। আরও জানাচ্ছেন ফররুখ বাবু। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনেও অনেকেই আসছেন শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে। তবে স্কুলের প্রধান ফটক বন্ধ, ভেতরে প্রবেশে রয়েছে কড়াকড়ি। হঠাৎ করে মনে হলো কি আমাকে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে, চারিদিকে ধোঁয়া ধোঁয়া আর আগুন। আমি এখানে ছুটতেছি, ওইখানে ছুটতেছি, আমার ছেলেজন, আমি জানি ওদের ক্লাসটা পড়ে গেছি, আমার ছেলেটা ওই ক্লাসে আছে। ঘটনাক্রমে সেদিনই আমার নাহিদা মিস অন্য ক্লাস ওকে নিয়ে গেছিলেন, ওদের অঙ্ক মিস। 2 জন টিচার ছিল, ইয়াং টিচার, ওরা ওই গ্রিলটা ভাঙছে, ভাঙার পরে তারপরে ওইখান দিয়ে একজন একজন করে বাইর করছে। আমাদের যুদ্ধের মুভন করে না দেওয়াটাই উত্তম উচিত। আরো তো অনেক জায়গাগুলো আছে, ওইখানে দেখ, প্রশিক্ষণ যদি করবে দেখ, অসুবিধা নেই, কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা এটা। মাইলস্টোন পরিচালক রাসেল তালুকদার জানান, শিক্ষার্থী নিখোঁজের গুজব ছড়ানো হচ্ছে, কোনো শিক্ষার্থী নিখোঁজের তথ্য নেই। এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম সচল রাখা হয়েছে বলেও জানান তিনি। আমরা একটা তথ্য সরবরাহ কেন্দ্র সকাল থেকে অপারেট করছে এবং এটা আমাদের ৫ নম্বর বিল্ডিংয়ে
গ্রাউন্ড ফ্লোরে কাজ করছে। কমিটি ইজ ফুললি ফাংশনিং। এখানে আমরা প্রত্যেক ফর্মের মানে আমাদের স্কুলের যে স্টুডেন্ট লিস্ট সেটা নিয়ে টিচাররা বসছেন এবং আমরা টালি করার চেষ্টা করছি যে যদি কোনো প্যারেন্টস ক্লেম করে যে তার বাচ্চা মিসিং সেগুলো রেজিস্ট্রেশন করা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের অন্য সকল ব্রাঞ্চে কার্যক্রম চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে 27 জুলাই ক্যাম্পাসে অভিভাবকদের উপস্থিত হতে মেসেজ পাঠানো হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হবে কবে নাগাদ চালু হবে শিক্ষা কার্যক্রম। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে মাইলস্টোনের সকল শাখা। বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত। এরপর রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। এদিকে বুধবার সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সাথে দেখা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তের দাবি জানান তিনি। এখানে করণীয় যেটা প্রথমটাই হচ্ছে তদন্ত কমিটি হওয়া, সরকারের পক্ষ থেকে এই তদন্ত কমিটি হয়ে যথাযথভাবে এটার কারণ খুঁজে দেখা এবং কোনো যদি কেউ দায়ী থাকে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে এই ধরনের বড় দুর্ঘটনা আর না ঘটে। এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে 50 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। বুধবার দিবাগত রাত 1:18 বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হয়। রাত 2:52 দিকে তিনি গুলশানের বাসভবনে পৌঁছান। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসার পর 25 জানুয়ারি তাকে ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 4 মাস পর গত 6 মে লন্ডন থেকে বেগম খালেদা জিয়া দেশে ফেরেন। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থারাইটিস, ডায়াবেটিস সহ দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিলতায় ভুগছেন। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো অব্যবস্থাপনা ছিল না, এমন দাবি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরারের। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ঘটেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং সেটা কারোরই কাঙ্ক্ষিত না, কিন্তু এটা একটা দুর্ঘটনা সেটা ঘটেছে এবং সেখানে প্লেনের এই ক্র্যাশ একটা হয়েছে, এতগুলো জীবন নির্বাপিত হয়েছে এবং সেখানে যারা অনেকেই ক্রিটিক্যাল অবস্থানে রয়েছেন। সো এই রকম একটা শোকাবহ একটা পরিবেশে আমরা ফেস করছি। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু 22 তারিখের পরীক্ষা ছিল সায়েন্সের, কেমিস্ট্রি, সেটা যেদিন হবে সেদিন সকালে হবে এবং যেটা 24 তারিখে সেটা বোধহয় অর্থনীতি, সেটা সেদিন বিকেলে হবে। তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান করেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বুধবার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় তিনি কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, দল ও মত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও আইন শৃঙ্খলা ও স্বাস্থ্য ব্যবস্থা আগের মতোই রয়েছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ অন্যান্যরা। এর আগে সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার আমার শহীদ পরিবারের, আমার সন্তান হারানো মায়েদের, ভাই হারানো ভাইদের এই যে টাকা, এই যে দায়বদ্ধতা, সেটা এই বাংলাদেশে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনোদিন এড়িয়ে যেতে পারবে না। আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনি যে বেতনটা নেয়, এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না।
এবং দুঃখজনক বিষয় উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। আগামী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেই সঙ্গে একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ থেকে বের হওয়ার আহ্বানও জানায় রাজনৈতিক দলগুলোর নেতারা। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বুধবার 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হয়। 1.5 ঘণ্টার এই বৈঠকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণ ঐক্য অটুট রাখার বিষয়ে একমত পোষণ করে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও কঠোর হতে আহ্বান জানান দলগুলোর নেতারা। পরে ব্রিফিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর তাৎক্ষণিক পদক্ষেপে অসন্তুষ্টির কথা জানিয়েছেন অনেকেই। মাইলস্টোনের ঘটনায় হতাহতের ব্যাপারে জনমনে যে সন্দেহটা তৈরি হয়েছে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে এ ব্যাপারে পরিষ্কার করে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পরিপূর্ণ একটা তালিকাটা সেখানে প্রকাশ করা। এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন, যাতে কোনো বিভ্রান্তির জায়গাটা না থাকে। ওনারা হুটহাট করে এক একটা সংকট হয় দেশে, তখন ডাকেন এবং শো করেন সবাই একমত। আমরা যার জন্য আগে কমিউনিস্ট পার্টির দিক থেকে বলেছিলাম যে শুধু এ ধরনের সংকটে যার যার দায়িত্ব পালন করব, হুটহাট করে ডাকলে সবসময় আসবে এমন না। তাদের দাবি, একক কোনো দল নয়, সব দলের জন্য নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত 5ই আগস্টের মধ্যে, 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। আমরা মনে করি যে এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু, এবং এই ধরনের প্রোটোকল দেওয়া হলে রাজনৈতিক মহলে ভিন্ন একটি বার্তা আপনার প্রেরিত হয়। এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে। অভ্যুত্থান বিরোধী কাজ করলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছে বাসদ। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই সরকারকে সমর্থন করব না। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন নিয়োগে আগের অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। শুরুতে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের পক্ষে মত দিলেও বুধবার সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 18তম দিনের বৈঠকের আলোচ্য বিষয় ছিল নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান। এসব পদের নিয়োগের বিধান বিভিন্ন রাজনৈতিক দল সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিলেও বিএনপি নির্বাচন কমিশনের ক্ষেত্রে ছাড় দিয়েছে। তবে বাকি 4টি কমিশনের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় দলটি। এক্ষেত্রে 7 জনের জায়গায় 5 জনের সিলেকশন কমিটি গঠনের সুপারিশ করে বিএনপি। সিলেকশন কমিটিতে থাকবেন সংসদ নেতা, স্পিকার, প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি। এর আগে মাইলস্টোন ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের প্রতীকী ওয়াকআউটের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা। পরাজিত শক্তি আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সহিংসতায় বোঝা যাচ্ছে যে এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। রিপোর্ট সিকান্দার এমানের। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি দল। পরে বিএনপি মহাসচিব জানান, মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে বিএনপি। এই বৈঠক আরো বেশি হওয়া দরকার বলে মনে করেন তিনি। পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে, আপনার গভর্নমেন্ট যে আন্তর্জাতিক সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত।
অত্যন্ত। বিএনপি মহাসচিব জানান, সচিবালয়ে হামলায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এর আগে গোপালগঞ্জেও হামলা হয়েছে। এর মধ্য দিয়ে পরাজিত শক্তি আবারও ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। তো এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে। তারা সমস্ত প্রচেষ্টাকে, সমস্ত চক্রান্তকে তারা নস্যাৎ করে দেবে। বিএনপি মহাসচিব জানান, রাজনৈতিক দলগুলোর মাঝে আলোচনা সমালোচনা রয়েছে, তবে কোনো বিভেদ নেই। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতির নিয়মটাই তাই। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন, তেমনি অর্থনীতিতে মুক্ত অর্থনীতির সুযোগের কথাও ভাবছেন। গতকাল ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থনীতিতে ব্যুরোক্রেসি ও দখলদারি কোনোটাই চলবে না, অর্থনীতিকে মুক্ত রাখতে হবে, দেশের প্রতিটি মানুষ যেন সুবিধা পায়। আমির খুশরু আরও বলেন, সাধারণ পরিবারের কোনো ছেলে মেয়ে যদি ব্যবসা করতে চান, তাদের জন্য সমান সুযোগ থাকবে। অর্থনৈতিক গণতান্ত্রিক অর্থ হল প্রত্যেক নাগরিকের ব্যবসা বাণিজ্য করার জন্য লেভেল ফিল্ড। 2024 সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কারীকে 5 দিন নিখোঁজের পর পাওয়া যায়। রাজধানীর হাতিরঝিলে আসিফ মাহমুদ ও ধানমন্ডিতে আবু বকরকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। এদিনই ওবায়দুল কাদের দমভক্তি করেন, শেখ হাসিনা ও তার কর্মীরা পালায় না। আন্দোলনের খবর যথাযথভাবে প্রকাশ না করতে চাপ দেয়া হয় পত্রিকার সম্পাদকদের। বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অসত্য তথ্য প্রচারের আজগুবি অভিযোগ তোলেন শেখ হাসিনা। 24 জুলাইয়ের ঘটনা তুলে ধরছেন এসএম ফয়েজ। 2024 সালের 24 জুলাই কোটা আন্দোলন দমানোর এক পর্যায়ে অন্যায়ভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণে কঠোর চাপ প্রয়োগ করে সে সময়কার সরকার। এমনকি ছাত্র জনতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের উস্কে দেয় শেখ হাসিনা। আন্দোলনের খবর যথাযথভাবে প্রকাশ না করতে সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ডের নেতাদের সাথে সেই সময় মত বিনিময় করেন দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। গান পাউডার দিয়ে পুড়িয়েছে, এটা একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটা এলাকায়। তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অগোচর প্রমাণ করা। কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে এটা মূলত জামাত, শিবির, অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের 1-11-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। ছাত্র জনতাকে রুখতে আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকা পালন করবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। বিএনপি জামাত দমাতেও দেন হুঁশিয়ারি। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। প্রস্তুত থাকুন, সর্বত্র শেখ হাসিনা ডাকে দুর্বৃত্ত দুর্গ গড়ে তুলুন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, দেশে অচল অবস্থার জন্য দায়ী বিএনপি জামাত। বিদেশেও দেশবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছিলেন সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের জানা এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই মানে ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। অতিকথক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন, রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতা এবং ক্ষয়ক্ষতি দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত। তারা স্তম্ভিত হয়ে গেছে, আমি নিজে স্তম্ভিত। বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এবং সেখানে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত চক্র, জঙ্গি গোষ্ঠী, তারা অনেক জায়গায় সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে।
তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জনগণকে বিভ্রান্ত করতেই হতাহতের ঘটনা আড়াল করে শুধু স্থাপনার ক্ষয়ক্ষতির দিকে নজর দিয়েছে সরকার। জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপিকে দায়ী করা, বিরোধী দলকে দায়ী করা। ওকে একটা জিনিস দেখবেন যে যখনই তারা কথা বলছে তারা কিন্তু ওই কয়েকটা স্থাপনায় আপনার যে আক্রমণ হয়েছে, কিছু ধ্বংস হয়েছে, সেই কথাগুলোই বলছে। কিন্তু এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। তখন ছাত্র জনতার আন্দোলন দমাতে কারফিউ দেয় সরকার। 6 দিন পর কিছুটা শিথিল হলে রাস্তায় বাড়ে মানুষের চাপ, ব্যক্তিগত গাড়ি। এর বিপরীতে ছিল গণপরিবহন সংকট। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে মেট্রো রেল, সীমিত পরিসরে চলে দূরপাল্লার বাস। তবে আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ। এসএম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি এনসিপির শত্রু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। বুধবার রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ছাত্রদল আয়োজিত জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, এনসিপির শত্রু যারা তাদের গোপালগঞ্জে গিয়ে এনসিপি দেখে এসেছে। বলেন, এনসিপির রাজনৈতিক কোনো এজেন্ডা নেই, কোনো রাজনৈতিক দর্শন ও কর্মসূচি নেই। তাদের কাজ শুধু বিএনপির বদনাম করা। সহিংসতা রাজনীতি ছেড়ে সহাবস্থানের রাজনীতিতে আসার আহ্বান জানান ইশরাক হোসেন। বলেন, কাউকে আক্রমণ না করে ভ্রাতৃত্ববোধের রাজনীতি গড়ে তুলতে হবে। বিএনপি যদি জুলাই অভ্যুত্থানের সহযোগিতা না করত তাহলে জুলাই আন্দোলন সফল হতো না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার বিচারের নামে অনেক কালক্ষেপণ করেছে, দৃশ্যমান কিছু করছেন না। কিছুই বলছে, কিন্তু তাদের চারপাশে স্বৈরাচারের দোসর দিয়ে ঘেরা, সেভাবে তারা দেশকে চালাচ্ছে। আমি তাই তাদেরকে আহ্বান জানাবো, আমরা আপনাদের শত্রু না। এনসিপিকে বলবো, আমরা আপনাদের শত্রু না। আপনাদের শত্রু গোপালগঞ্জে আপনারা গিয়েছিলেন, একটা আপনারা উদাহরণ নিয়ে এসেছেন যে আপনাদের আসল শত্রু কারা, কারা আপনাদেরকে খুঁজছে, কারা আপনাদের প্রতি প্রতিশোধ নিতে চায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা যদি শক্ত হাতে এই খুনি হাসিনা বাহিনীকে 5 তারিখের পরে দমন না করতাম, তাহলে আপনাদের জন্য কিন্তু সহজ হতো না বিষয়টা। মার্কিন শুল্ক নিয়ে দর কষাকষির জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল শিগগিরই যুক্তরাষ্ট্রে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই আলোচনার মাধ্যমে আরোপিত শুল্ক কিছুটা কমে আসবে বলে এমন আশা তার। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান। অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশের মূল্যস্ফীতি এখন তুলনামূলক কম। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দাম কিছুটা বেশি পড়লেও বিপরীতে সুবিধা পাবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়লে দেশটির সাথে শুল্ক সংক্রান্ত দর কষাকষির বিষয়টি সহজ হবে বলে উল্লেখ করেন। 1 আগস্ট কার্যকর হতে যাওয়া মার্কিন শুল্ক নিয়ে আলোচনার জন্য এই মাসের মধ্যে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে এক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবেন বলেও জানান অর্থ উপদেষ্টা। বাড়তি শুল্ক নিয়ে 5 দফা আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় দেশে ফিরেছে ভারতের প্রতিনিধি দল। এদিকে জাপানের সাথে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাপানের সাথে এই শুল্ক সমঝোতাকে ঐতিহাসিক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে বাড়তি শুল্ক আরোপ নিয়ে জাপানের সাথে টানাপোড়েন সমাধানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, যুক্তরাষ্ট্রে প্রবেশে জাপানের পণ্যে বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসে তা 15% করা হয়েছে। বিনিময়ে $55,000 কোটি বিনিয়োগ করবে জাপান। এতে কর্মসংস্থানের খাত অনেক বিস্তৃত হয়ে দুই দেশই লাভবান হবে বলে আশা করছেন ট্রাম্প। সেই সঙ্গে জাপানের বাজার যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, ধান ও কৃষি পণ্যের জন্য খুলে দেবে। জাপানের ওপর 35% শুল্ক আরোপের হুমকি দিয়ে সমঝোতার প্রস্তাব দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিকে বাড়তি শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আলোচনায় ভারত খুব ইতিবাচক অগ্রগতির আভাস দিল। শেষমেশ কোনো সিদ্ধান্ত হয়নি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে 32। বার্ন ইনস্টিটিউটে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজদের সন্ধানে কমিটি গঠন কর্তৃপক্ষের। হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি নেতাদের। বিমান দুর্ঘটনার সরকারের ভূমিকার প্রতিবাদে ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে 3 দলের ওয়াকআউট। পরাজিত শক্তি ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, মন্তব্য মির্জা ফখরুলের। মুক্ত রাজনীতির মতো মুক্ত অর্থনীতির কথা ভাবছেন তারেক রহমান, বললেন আমির খসরু।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।